25 জুন 2025 গুজরাটের বনসখাটা জেলার দন্তিয়া গ্রামে থাকা শ্রদ্ধাভাই প্যাটেলের জন্য এই মুহূর্তটা ছিল অত্যন্ত দুঃখজনক। তিনি নিজের হাতে তার 18 বছরের মেয়ে চন্দ্রিকার চিতাতে আগুন দিয়ে এসেছিলেন। এমন শোক শান্ত পরিবেশে এসে উপস্থিত প্রতিবেশী, রক্তের সম্পর্কের লোকজন আর গ্রামবাসী যখন চন্দ্রিকার মৃত্যুর কারণ জানতে চাইল, তখন শ্রদ্ধা ভাই অর্থাৎ চন্দ্রিকার বাবা বললেন যে তার মেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। অবশ্য দেশে এরকম ধরনের কম বয়সীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা এতটাই সাধারণ হয়ে গেছে যে এই কথায় কারোর কোনো অবিশ্বাস হলো না। একজন মা বাবার জন্য সবচেয়ে বড় অভিশাপ হলো তাদের জীবিত থাকতেই তাদের চোখের সামনে তাদের সন্তানের মৃতদেহ দেখা। আর এই কেসে তো চন্দ্রিকার বয়স ছিল মাত্র 18 বছর। জীবনের এই ক্ষেত্রের বেদনাকে আরও গভীর করেছিল এই চিন্তা যে মাত্র 11 দিন আগেই চন্দ্রিকা তার ক্যারিয়ারের ভিত্তি তৈরি করেছিল। পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন চন্দ্রিকা। তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই 2025 সালের 14 জুন তার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সে 478 নম্বর পেয়েছিল, যা গত বছরের 380 নম্বরের চেয়ে অনেক বেশি ভালো ছিল। আর এই রেজাল্টে চন্দ্রিকা খুব খুশি হয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল এই নাম্বারে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কলেজে সে ভর্তি হয়ে যাবে। তাতে সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারত। কিন্তু জীবনের পরীক্ষায় কখন যে মৃত্যু এসে তার স্বপ্নসহ পুরো জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে তার কোনো ইঙ্গিতই কারোর কাছেই ছিল না। বাইরে থেকে তাকালে ঘটনাটি যেন একেবারেই স্বাভাবিক একটি ট্র্যাজেডি বলে মনে হচ্ছিল, কিন্তু চন্দ্রিকার মৃত্যুর মাত্র 42 দিন পর অর্থাৎ 2025 সালের 6 আগস্ট একটি সরকারি দপ্তরে জমা দেওয়া হয় একটি নথি, যা পুরো ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়। সেই কাগজটি প্রকাশ করে দেয় কিভাবে উন্মত্ত, অন্ধ আবেগ এবং বিকৃতি অধিকারবোধের বিষাক্ত প্রভাব ধীরে ধীরে কারোর মানসিকতার ভিতরে বাসা বেঁধেছিল। আসলেই কি চন্দ্রিকা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, নাকি অন্যান্য ঘটনার মতোই তার মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? তিনি কি এমন কোনো অপরাধ করেছিলেন, অথবা তার দ্বারা কি এমন কিছু ঘটেছিল যার পরিণতিতে শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে? নাকি তথাকথিত হার্ট অ্যাটাকের পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর অজানা কোনো কারণ? পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে দেখলে এবং বিশ্লেষণ করলে আপনাদের কাছেও ধীরে ধীরে স্পষ্ট হবে এই কেসের ভিতরে আসলে কতটা রহস্য লুকিয়ে আছে। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের কেস, চন্দ্রিকা প্যাটেল মার্ডার কেস। 21 ফেব্রুয়ারি 2025 পালনপুর, গুজরাট। পালনপুরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চন্দ্রিকা হোস্টেলে ফিরতে বাসার জন্য অপেক্ষা করছিল। চন্দ্রিকা নিট পরীক্ষার প্রস্তুতির জন্য পালনপুরে এসেছিল এবং সেখানকার একটি হোস্টেলেই সে থাকত। সেদিন অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করেও কোনো বাস না আসায় এবং ক্রমশ সন্ধ্যা হওয়ার কারণে তার কাছে লিফট চাওয়া ছাড়া কোনো উপায় ছিল। চন্দ্রিকা লিফট চাইছিলেন, ঠিক সেই সময় সেখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন 23 বছরের হারেশ চৌধুরী। চন্দ্রিকাকে লিফট চাইতে দেখে হারেশ তার বাইক থামিয়ে দিল। চন্দ্রিকা তার অবস্থা হারেশকে বুঝিয়ে বলল। এরপর হারেশ তাকে নিরাপদে হোস্টেলে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে লিফট দেয়। তখন চন্দ্রিকার অন্তরাত্মা তাকে বলে দিচ্ছিল হারেশ একজন ভদ্র ছেলে। হোস্টেল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ পথে দুজনের কথাবার্তায় চন্দ্রিকার মনে হারেশের সম্পর্কে একটা ভালো এবং সুন্দর ছাপ তৈরি করে। শুধু চন্দ্রিকাই নয়, হারেশের কাছেও মনে হচ্ছিল এই পরিচয় যেন নতুন নয়, বরং পুরনো অনেক দিনের পরিচিতি তাদের ভিতর। ফলে হোস্টেলে পৌঁছে দুজনেই একে অপরের মোবাইল নম্বর বিনিময় করে নেয়। বাস স্ট্যান্ডে তাদের এই দেখা হওয়াটা কোনো নিছক কাকতালীয় ঘটনা ছিল না, যেন ভাগ্যরই এক অদৃশ্য টানে তাদের গল্পের প্রথম অধ্যায় সেদিন শুরু হয়েছিল। কারণ এর পর থেকে দুজনে কখনো মেসেজে কখনো কলে অনেক কথা বলতে থাকে, আর এই কথাবার্তা থেকেই শুরু হলো দেখা সাক্ষাৎ।
আর এই দেখা সাক্ষাৎ থেকে গড়ে উঠল গভীর প্রেম। 18 বছরের চন্দ্রিকা আর 23 বছরের হারেসের মাঝে একটা সুন্দর সম্পর্ক তৈরি হল। অবশ্য হারেসের জীবনে একটি অতীত ছিল, আর এই সম্পর্কের শুরুতেই সে সেই সত্যটা গোপন করেনি। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। তবে দাম্পত্য জীবন ভেঙে যাওয়ায় সে স্ত্রীর সঙ্গে আর থাকে না এবং তাদের মধ্যে কোনো সম্পর্কও নেই। হারেসের এই সততা চন্দ্রিকাকে আরও তার প্রতি মুগ্ধ করল, আর সে হারেসের প্রতি পুরোপুরি বিশ্বাস করতে শুরু করলো। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রেম আরও গভীর হলো, আর এর পর থেকেই তারা দুজনে একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করল। কখনো মাউন্ট আবু, কখনো মহেশনা ঘুরতে গেল। জীবনে এই সুন্দর সময়ে চন্দ্রিকা পুরোপুরি খুশি ছিল। দিনভর নিট পরীক্ষার প্রস্তুতি নিত, সন্ধ্যায় হারেসের সঙ্গে সময় কাটাত। কিন্তু সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল। আর এভাবেই 3 মাস কেটে গেল এবং 3 মাস পরের একটা ঘটনা চন্দ্রিকাকে তার জীবনের শেষ পর্বে নিয়ে গেল। 5 জুন 2025 চন্দ্রিকার পরিবার উদ্বিগ্ন অবস্থায় গুজরাটের থাবড় পুলিশ স্টেশনে গেল। কেঁদে বলল তাদের মেয়ে চন্দ্রিকা আর পাওয়া যাচ্ছে না। চন্দ্রিকার বাবা সেন্দে ভাই কোনো রকমে নিজেকে সামলে বললেন, চন্দ্রিকা 1 মাস আগে নিট পরীক্ষা দিতে এসেছিলেন, তারপর বাড়িতেই ছিল। গতকাল 4 জুন ঘরের কাজে বাইরে গিয়েছিল, কিন্তু ফিরে আসেনি। চন্দ্রিকার ফোনেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই তার খবর দিতে পারছে না। ঘরের আশপাশ, বাজার যেখানে যেতে পারে সব জায়গায় খুঁজতেও কোনো খবর পায়নি তার। অপহরণের আশঙ্কায় পুলিশ তৎক্ষণাৎ মিসিং কেস রেজিস্টার করল। চন্দ্রিকার খোঁজ পেতে পুলিশ তার ফোন সার্ভিল্যান্সে রাখে। পুলিশের এই তৎপরতার দ্রুত ফল মেলে। 2 দিন পর 2025 সালের 6 জুন চন্দ্রিকার ফোনের লোকেশন আমেদাবাদে শনাক্ত হয়। কিন্তু পুলিশের দল সেখানে পৌঁছানোর আগেই চন্দ্রিকার ফোনের লোকেশন একের পর এক জায়গা বদলাতে থাকে। কয়েক ঘন্টার মধ্যেই লোকেশন রাজস্থানের উদয়পুরে দেখা যায়, তবে এই চলাচল সেখানেই থেমে থাকেনি। উদয়পুর থেকে লোকেশন সরে যায় উজ্জয়িনী, উজ্জয়িনী থেকে গোয়ালিয়রে এবং গোয়ালিয়র হয়ে জয়পুরে। শেষ পর্যন্ত 10 জুন রাজস্থানের বালারসে এসে ফোনের লোকেশন স্থির হয়। আর এর পরেই আর কোনো ধরনের চলাচলের সংকেত পাওয়া যায়নি। তাই 12 জুন রাত প্রায় 10টার দিকে কালো স্করপিও গাড়ি করে পুলিশের 2টি দল চন্দ্রিকার ভাই হীরা ভাইকে সঙ্গে নিয়ে বালারসের একটি রিসোর্টে পৌঁছে যায়। সেখানে রিসোর্টে একটি ঘরেই পুলিশ চন্দ্রিকার সঙ্গে হারেসকে দেখতে পায়। নিজের বোনকে অচেনা একটা ছেলের সঙ্গে দেখে হীরা ক্ষোভে ফেটে পড়ে এবং প্রচণ্ড রেগে যায়। যদিও আইনত দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু সঙ্গে আসা পুলিশ দুজন তাদের ফোন জব্দ করে এবং এরপরে চন্দ্রিকা ও হারেসকে আলাদা আলাদা গাড়িতে তুলে নেয়। চন্দ্রিকাকে তার বাড়িতে ফেরত পাঠানো হয় আর হারেসকে নিয়ে যাওয়া হয় থাড়োর পুলিশ স্টেশনে। গুজরাট একটি শুষ্ক রাজ্য হওয়ায় সেখানে মদ্যপান, মদ রাখা, বিক্রি করা সবই পারমিট ছাড়া আইনত নিষিদ্ধ ছিল। এই আইন ভাঙার অভিযোগেই হারেসের বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা ছিল। পুরনো নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে পুলিশ সেই মামলার তথ্য খুঁজে পায়, আর এই পুরনো মামলার উপরে ভিত্তি করেই পুলিশ হারেসকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। পরের দিন 13 জুন 2025 পুলিশের সামনে চন্দ্রিকা স্টেটমেন্ট দিল যে সে তার পরিবারের সঙ্গেই থাকতে চায়, হারেসের সঙ্গে সে থাকতে চায় না। এই স্টেটমেন্ট রেকর্ড করে পুলিশ কেস বন্ধ করে দেয়। যতটা শান্তভাবে কেসের ফাইল বন্ধ করা হয়েছিল, ঠিক সেই জায়গা থেকেই উঠতে চলেছে একটা প্রচণ্ড ঝড়, আর এই ঝড় অনেকের জীবন ধ্বংস করতে চলেছে। 21 জুন 2025 তারিখে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই হারেস তার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে একটি হেবিয়াস কার্পাস পিটিশন দায়ের করে। হেবিয়াস কার্পাসের মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তিগত স্বাধীনতা যেন আইনি কারণ ছাড়া কেড়ে নেওয়া না হয়। সহজ ভাষায় বলতে গেলে এটি আদালতে এমন একটি আদেশ যার মাধ্যমে পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষকে বলা হয়, যদি তারা কাউকে আটকে রাখে তবে সেই ব্যক্তিকে আদালতের সামনে হাজির করতে হবে এবং আটকের বৈধ কারণ এবং ব্যাখ্যা করতে হবে।
আইন অনুযায়ী কর্তৃপক্ষকে প্রমাণ করতে হবে যে কাউকে তারা বৈধভাবে আটক করেছে। যদি সেই বৈধ কারণ তারা দেখাতে না পারে তবে সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দিতে হবে। আদালত এই পিটিশন গ্রহণ করে এবং 27 জুন শুনানির দিন ধার্য করে। আদালতের নির্দেশ অনুযায়ী পাটেল পরিবারকে চন্দ্রিকার সঙ্গে হাজির হতে বলা হয়। কিন্তু চন্দ্রিকার সঙ্গে আবার দেখা হওয়ার আশার যে স্বপ্ন হারেশের মনে গড়ে উঠেছিল তা এক মুহূর্তেই ভেঙে পড়ে। শুনানির দিন পাটেল পরিবারের আইনজীবী চন্দ্রিকার পরিবর্তে আদালতে তার মৃত্যুর ডেথ সার্টিফিকেট পেশ করে এবং সেই মৃত্যুর পত্রে লেখা ছিল মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কথাটা শুনে হারেশ ভেতর থেকে একেবারেই শূন্য হয়ে যায়। এরপর আদালত নথিটির বৈধতা যাচাই করার পর মামলাটি খারিজ করে দেয়। তবুও হারেশ বিশ্বাস করতে পারছিল না যে চন্দ্রিকা আর এই পৃথিবীতে নেই। সত্যটা জানার আশায় সে চন্দ্রিকার বাড়ির আশেপাশে খোঁজ খবর নিতে শুরু করে। সেখানকার সবাই একটাই কথা জানায়, 25 জুন চন্দ্রিকার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। কিন্তু হারেশের হৃদয় কিছুতেই এই সত্য মেনে নিতে চাইছিল না। তাই সে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে প্যাটেল পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার দাবি ছিল চন্দ্রিকাকে তারা হত্যা করেছে। এক মাস পর 31 জুলাই এসিপি অক্ষয় রাজ মাকওয়ানা তদন্তের আদেশ দিলেন। পরের দিন এসিপি সুমন এই কেসের দায়িত্ব নিজের হাতে নিলেন। তদন্ত ছিল খুব জটিল, কারণ কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, কোনো লোকেশনের কোনো সূত্রও মিলছিল না। তাই পুলিশ চন্দ্রিকার পরিবারকে ডেকে জিজ্ঞাসা শুরু করলো। চন্দ্রিকার কাকা শিবরাম আর চাচাতো ভাই নারায়ণকেও জিজ্ঞাসাবাদ শুরু করলো। জিজ্ঞাসাবাদের সময় পরিবারের বায়ানে পুলিশের কাছে কিছু গোলমাল ধরা পড়ল। তখন পুলিশ হারেশ যে প্রমাণ দিয়েছিল সেটা তাদের সামনে রাখলো। আর এটা দেখেই শিবরাম আর নারায়ণের ধৈর্য ভেঙে গেল। তারা চন্দ্রিকার জীবনে পরিবারের পাগলামি আর আইনের সহযোগিতায় লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর রহস্য খুলতে শুরু করল। 4 মে 2025 নিট পরীক্ষা দিতে বাড়ি ফিরে আসা চন্দ্রিকা পরীক্ষা শেষ করে এখন হোস্টেলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার পরিবার চন্দ্রিকার জন্য আলাদা একটা পরিকল্পনা করে রেখেছিল। একদিন পর অর্থাৎ 5 মে পাটেল পরিবার চন্দ্রিকাকে নিয়ে তার চাচাতো ভাইয়ের বিয়েতে গেল। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল বিয়ে দেখা নয়। তারা চন্দ্রিকাকে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর ভাইকে দেখাতে চাইল, যাতে সে চন্দ্রিকার সঙ্গে বিয়ের কথা বলতে পারে। চন্দ্রিকার কাছে যখন এর খবরাখবর পৌঁছালো তখন তার মন পুরোপুরিভাবে ভেঙে গেল, কারণ সে তো ডাক্তার হয়ে হরেশের সঙ্গে বিয়ের স্বপ্ন দেখছিল। হয়তো সে সময়ের সঙ্গে সঙ্গে ভুলেই গিয়েছিল যে তার পরিবারের চিন্তাভাবনা কি ধরনের। চন্দ্রিকার বাবা ছিল খুবই কঠোর স্বভাবের মানুষ। সে পুরনো ধ্যান ধারণা এবং রীতিনীতিতে গভীর বিশ্বাস রাখত। চন্দ্রিকাকে উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তার ইচ্ছা ছিল মেয়ের বিয়ে হবে একমাত্র তার পছন্দ করা ছেলের সঙ্গে। বিয়ের প্রসঙ্গ উঠতেই চন্দ্রিকার চেহারা আর আচরণে পরিবারের চোখে পরিবর্তন ধরা পড়তে লাগলো। তাদের মনে সন্দেহ জন্মালো, হয়তো কোনো ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে। আসলে মেয়েরা তো সাধারণত বাবার সবচেয়ে কাছের হয়ে থাকে। কিন্তু পুরনো চিন্তার জালে আটকে থাকা শ্রদ্ধা ভাইয়ের কাছে চন্দ্রিকার প্রেম ধোঁকা বলেই মনে হচ্ছিল। তার মনে হতে লাগলো যে ভরসায় সে মেয়েকে পড়তে পাঠিয়েছিল সেই ভরসা চন্দ্রিকা ভেঙে দিয়েছে। মেয়ের চেয়ে সমাজের কথাতেই বেশি গুরুত্ব দেওয়া শ্রদ্ধা ভাইয়ের কাছে ধীরে ধীরে সমাজের তিরস্কার ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। এই ভয়েই তিনি চন্দ্রিকার উপর বন্ধন শুরু করলেন। কখনো কয়েকদিনের জন্য তার ফোন নিজের কাছে রেখে দিতেন, কখনো বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিতেন। এমনকি তিনি চন্দ্রিকাকে জোর করতে লাগলেন যে সে তার পছন্দের ছেলেকেই বিয়ে করবে। অবশেষে পরিবারের এই অযৌক্তিক বন্ধন থেকে ক্লান্ত হয়ে চন্দ্রিকা সবার সামনে স্পষ্ট জানিয়ে দেয় সে নিজের পছন্দের ছেলের সঙ্গেই বিয়ে করতে চায়। এমন সময় সমাজের নাম করে যারা আগুনে ঘি ঢেলে দেয় সেই ধরনের আত্মীয়রা ছুটে এলো। চন্দ্রিকার চাচা শিবরাম তো তিরস্কার করলেন, বললেন তিনি আগেই সবাইকে সাবধান করেছিলেন।
এখনকার মেয়েরা কলেজে গিয়ে বয়ফ্রেন্ড বানায়, তারপর সেই বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ফেলে। এইসব তিরস্কারের প্রভাব এতটাই পড়ল শ্রদ্ধা ভাইয়ের উপর যে তিনি চন্দ্রিকার পড়াশোনা পুরোপুরিভাবে বন্ধ করে দিলেন। তার উপর বিয়ের জন্য চাপ দিতে লাগলেন। কোচিং যেতে দিলেন না, কলেজেও ফিরতে দিলেন না। যদিও পরীক্ষার পর চন্দ্রিকাকে তার হোস্টেলে ফেরার কথা ছিল, চন্দ্রিকা দেখতে পাচ্ছিল যে তার স্বপ্নগুলো চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর এরপর উদ্বিগ্ন অবস্থায় সে সেই সব কথা ইনস্টাগ্রামে হারেশকে মেসেজ করে জানায়। বলল সে শুধু তার সঙ্গেই জীবন কাটাতে চায়। এর 15-20 দিন পর হারেশ আর চন্দ্রিকা একসঙ্গে পালানোর চূড়ান্ত পরিকল্পনা করল। এরপর 4 জুন 2025 চন্দ্রিকা সবার চোখ এড়িয়ে চুপচাপ হারেশের সঙ্গে আমেদাবাদ চলে গেলেন। সেখানে দুজন আমেদাবাদ মির্জাপুর কোর্টে লিভ ইন এগ্রিমেন্ট ফাইল করল। কাগজপত্রের কাজ শেষ করে তারা উদয়পুর, উজ্জয়িনী, গোয়ালিয়র, জয়পুর ঘুরে রাজস্থানের বালারসের একটি রিসর্টে এসে থামে। সেখানে তারা সেই শহরেই বসবাস করে পরিবারের সঙ্গে কথাবার্তা মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। আর ওইদিকেই চন্দ্রিকার পরিবার অলরেডি পুলিশ স্টেশনে মিসিং কেস ফাইল করে রেখেছিল। কিন্তু আসলে চন্দ্রিকা নিজের ইচ্ছায় হারেশের সঙ্গে গিয়েছিল। কিন্তু লোকেশন স্পটে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন পুলিশ চন্দ্রিকার ভাই হীরা ভাইয়ের সঙ্গে রিসর্টে পৌঁছালো, আর তারা ওয়ারেন্ট ছাড়াই দুজনের ফোন তাদের হেফাজতে নিয়ে নিল। তাদের আলাদা করে শ্রদ্ধা ভাইয়ের প্রভাবে জোর করে চন্দ্রিকাকে তার বাড়িতে ফিরিয়ে পাঠালো। অবশ্য গাড়িতে বারবার চন্দ্রিকা বলছিল, আমি আমার পরিবারের সঙ্গে যেতে চাই না, আমাকে হারেশের সঙ্গেই থাকতে হবে। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার কথাতে কেউই পাত্তা দিল না। পুলিশ তাকে ঠিক সেই বাড়িতেই ফেলে দিল যেখান থেকে সে নিজের ইচ্ছায় বের হয়েছিল। শ্রদ্ধা ভাই প্যাটেলের চাপে পুলিশ হারেশের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলো। খুব বড় কিছু না পেলে তার পুরনো প্রহিবিশন কেস বের করে তাকে লকআপে বন্দি করল। কারণ পুলিশ এই কেস বন্ধ করতে চাইছিল। তাই 13 জুন 2025 পুলিশ চন্দ্রিকাকে স্টেটমেন্ট রেকর্ড করতে ডাকল। কিন্তু চন্দ্রিকা একবারেই বলল সে হারেশের সঙ্গেই থাকতে চায়। কিন্তু পুলিশ চন্দ্রিকাকে সাহায্য করার বদলে শ্রদ্ধা ভাইয়ের সঙ্গে মিলে তার উপরেই চাপ সৃষ্টি করল। বলল স্টেটমেন্ট না বদলালে তার জেদের ফল ভুগবে হারেশ। তার উপর মিথ্যা কেস দিয়ে তাকে জেলে সারা জীবন পচাবে। অবশেষে এই কৌশল কাজ করলো। সারাদিন হুমকির সামনে ভেঙে পড়া চন্দ্রিকা হারেশের জন্য মন খারাপ করে বলল সে তার পরিবারের সঙ্গেই থাকতে চায়। পরের দিন 14 জুন 2025 চন্দ্রিকার নিউ রেজাল্ট এলো। সে ভালো স্কোর করেছিল এবং তার বিশ্বাস ছিল সে কোনো না কোনো ভালো কলেজে ঠিকই ভর্তি হয়ে যাবে। কিন্তু যে সাফল্য একজন বাবার গর্ব হওয়া উচিত ছিল, সেখানে শ্রদ্ধা ভাই এটাকে নিজের মেয়ের স্বাধীনতার পথ ভাবলেন। আর ভয় পেতে লাগলেন এই পথে চললে মেয়ে তার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। এরপর 7 দিন পর 21 জুন জেল থেকে জামিনে ছাড় হতেই হারেশ পুলিশের কাছ থেকে তার ফোন নিল। কিন্তু ফোন চালু করতেই সে অবাক হয়ে গেল, কারণ তার ফোন পুরোপুরিভাবে রিসেট হয়ে গেছে। একে তো পুলিশ কোর্ট অর্ডার ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই তার ফোন জোর করে প্রমাণ হিসাবে নিয়েছিল। অবশ্য প্রমাণ হিসাবে ফোনের ডকুমেন্টস নষ্ট করাও আইনিতভাবে নিষিদ্ধ। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে গোপনীয়তা রক্ষার অবশ্য অধিকার দেয়, কারণ ফোনকে ব্যক্তিগত একটি স্থান মনে করা হয়। তার ডেটা মুছে ফেলা বা রিসেট করা অবৈধ একটা কাজ। কিন্তু এখানে পুলিশ আইনে নয়, শ্রদ্ধা ভাইয়ের নিয়মেই চলছিল। জেল থেকে বের হতেই হারিশের চন্দ্রিকার জন্য চিন্তা হতে শুরু করলো। সে তৎক্ষণাৎ ইনস্টাগ্রামে লগ ইন করলো, চন্দ্রিকার সঙ্গে যোগাযোগ করতে চাইল। এরপর 17 জুন 2025 চন্দ্রিকা তার কাছে অনেক মেসেজ পাঠিয়েছিল। চন্দ্রিকা লিখেছিল তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেওয়ার জন্য জোর করছে, কিন্তু সে শুধু তার সঙ্গেই বিয়ে করতে চায়। সে মেসেজে হারেশকে আরও বলল তাকে এখান থেকে নিয়ে যেতে, কারণ পরিবারের পছন্দ মতো সে যদি বিয়ে না করে তাহলে তারা তাকে মেরে ফেলবে। আর এই মুহূর্ত থেকেই চন্দ্রিকার জীবনের শেষ পাতাগুলো লেখা শুরু হলো। কারণ পুলিশ যখন এই মেসেজগুলো চন্দ্রিকার কাকা শিবরাম এবং কাকাতো ভাই নারায়ণকে দেখালো, তখন তারা 24 জুনের রাতের কালো অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য
শুরু করল। 24শে জুন 2025 পুলিশ শ্রদ্ধা ভাই পাটিলকে হেবিয়াস কার্পাস পিটিশনের নোটিশ দিতে এসেছিল। তাতে বলা ছিল 3 দিন পর 27 জুন তার মেয়ে চন্দ্রিকাকে আদালতে হাজির করতে হবে। এই খবর পাওয়া মাত্রই শ্রদ্ধা ভাইয়ের গা ছমছম করতে লাগলো। তার ভয় হলো মেয়ে যদি আদালতে তার বিরুদ্ধে যায় তাহলে সে সেই রেখা পেরিয়ে যাবে যা সহ্য করা তার পক্ষে অসম্ভব। নিজের অহংকার, মিথ্যা সম্মান আর মর্যাদায় ভেঙে পড়তে দেখে সে শিবরামের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিল আজ চন্দ্রিকাকে শেষবারের মতো বোঝাবে। এই ছিল তাদের সিদ্ধান্ত। আর যদি সে না মানে তবে তার প্রাণ দিয়েই সেই মাসুল তাকে দিতে হবে। এই পরিকল্পনায় শিবরাম নিজের ছেলে নারায়ণকেও জড়িয়ে ফেলল। সেই রাতেই 3 জন মিলে চন্দ্রিকাকে সবভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে তাদের সামনে মাথা নত না করায় তারা নিজেদের ভয়ঙ্কর পরিকল্পনা কাজে লাগাল। সিডেটিভ ওষুধ দুধে মিশিয়ে চন্দ্রিকাকে তা খাইয়ে দেওয়া হলো। ওষুধের প্রভাবে চন্দ্রিকা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরিবারের বাকি সবাই যখন ঘুমিয়ে, রাত প্রায় 1:30 শ্রদ্ধা ভাই আর শিবরাম চন্দ্রিকার ঘরে ঢুকল। গভীর ঘুমে চন্দ্রিকাকে দেখে শ্রদ্ধা ভাই নিজের হাত দিয়ে নিজের মেয়ের গলা বেধড়কভাবে চেপে ধরল। চন্দ্রিকার প্রাণ নেওয়ার পর 3 জন মিলে লাশ টেনে স্টোর রুমে নিয়ে গেল। এরপর গলায় ওড়না বেঁধে পাখার সঙ্গে ঝুলিয়ে দেয়। অপরাধ ঢাকতে 3 জন আবার তাদের নিজ নিজ ঘরে ঘুমানোর ভান করল। ভোর 4টের দিকে 3 জন মিলে স্টোর রুমে গিয়ে হঠাৎ চেঁচামেচি শুরু করলো। বাকি পরিবারের সামনে এমন একটি নাটক রচনা করা হলো যেন চন্দ্রিকা মৃত অবস্থায় পড়ে আছে। এরপর সম্মানের দোহাই দিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল এই ঘটনার সত্যতা তারা কখনোই প্রকাশ করবে না। সবাই একই সুরে বলল চন্দ্রিকার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, যাতে কোনোভাবেই পোস্টমর্টম না হয় এবং তাদের গোপন রহস্য আড়ালেই থেকে যায়, এবং সেই ব্যবস্থাই করা হলো। এই কারণে পালনপুরে থাকা তার ছোট ভাইকেও কোনো খবর দেওয়া হলো না, এমনকি অন্য কোনো আত্মীয়কেও বিষয়টা জানানো হলো না। সকাল 6টা বাজতেই তড়িঘড়ি করে চন্দ্রিকার দাহকার্য সম্পন্ন করা হলো। অপরাধ ঢাকতে শ্রদ্ধা ভাই নিজের প্রভাব ও যোগাযোগের ব্যবহার করে একটি জাল মৃত্যু পত্রায়পত্র তৈরি করল। সেই কাগজে মৃত্যুর কারণ হিসাবে লেখা হলো হার্ট অ্যাটাক। এরপর পুলিশের কাছে যখন এই স্বীকারোক্তি পৌঁছায় তখন তারা শিবরাম এবং নারায়ণকে গ্রেপ্তার করল, কিন্তু ততক্ষণে ধরা পড়ার আশঙ্কায় শ্রদ্ধা ভাই পালিয়ে গেছে। প্রিয় দর্শক, একটা কথা কিন্তু একটুখানি লক্ষ্য করবেন যে চন্দ্রিকার মৃত্যুর দায় শুধু কিন্তু তার পরিবারের নয়, এই ঘটনার জন্য পুলিশও সমানভাবে দায়ী। চন্দ্রিকা যে পুলিশকে ন্যায়ের আশায় নিজের কথা বলতো, সেই পুলিশই শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কূপে ঠেলে দেয়। তার কাছে লিভ ইন এগ্রিমেন্ট ছিল, যা স্পষ্টভাবে প্রমাণ করে দুজনেই নিজেদের ইচ্ছায় একসঙ্গে ছিল। তবুও পুলিশ সেই গুরুত্বপূর্ণ কাগজকে একটা টুকরো কাগজ বলেই উড়িয়ে দিল আর চন্দ্রিকার অধিকার কেড়ে নিল। অবশ্য পুলিশের দায়িত্ব ছিল চন্দ্রিকাকে রক্ষা করা, তার নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা উল্টো তাকেই ঠিক সেই পরিবারের হাতে তুলে দিল যেখান থেকে তার মনের ভিতরে ভয় জন্মেছিল। ফলে একটিমাত্র মেয়ে চন্দ্রিকাই নয়, তার পুরো স্বপ্ন, তার আশা, তার সম্পূর্ণ জীবনই ধুলোয় মিশে গেল। কারণ আইন শেষ পর্যন্ত পরিবারের চাপ আর পিতৃতান্ত্রিক মানসিকতার বোঝার নিচে মাথা নত করেছিল। অবশ্য প্রায়ই মা বাবা মনে করেন যে সন্তানদেরকে শিকলে বেঁধে নিজের মতো করে গড়ে তোলায় বুঝি সঠিক লালন পালন, যাতে সমাজে তাদের নাম জল জল করে। এই ভাবনাতেই সবকিছুই করা হয়। কিন্তু সত্যিকারের সম্মান কখনোই সন্তানের সুখ আর জীবনের অধিকার দমিয়ে অর্জন করা যায় না। আর এই বোঝাটার ভার সবচেয়ে বেশি চাপানো হয় মেয়েদের উপরে। তাদের জীবনের সিদ্ধান্তটা নেবে সমাজ আর পরিবার। এই বিকৃতি চিন্তাধারার বুক থেকেই জন্ম নেয় সম্মান হত্যার মতো এক ভয়ঙ্কর পাপ। এই ঘটনা শুধু চন্দ্রিকার নয়, এটি আমাদের সমাজের অগণিত মেয়ের অবস্থা। যদি আমরা আজও চুপ থাকি তাহলে আগামীকাল আরেকটি মেয়ের স্বপ্নই এভাবে নীরবে নষ্ট হয়ে যাবে। সম্মানের নামে সহিংসতার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। মেয়েদের নিজের জীবন ও স্বপ্নের অধিকার নিয়ে কথা বলুন।
আইন, পরিবার ও সমাজকে দায়বদ্ধ করুন যেন তারা কাউকেই এইভাবে একটা মেয়েকে মৃত্যুর কূপে না ঠেলে দেয়। প্রিয় দর্শক, এরকম ধরনের আরও ভিডিও আমি আমার চ্যানেলে তৈরি করেছি, আপনি চাইলে চ্যানেলে গিয়েও সেগুলো দেখে নিতে পারেন। এছাড়াও ভবিষ্যতে আরও এই ধরনের অনেক ভিডিও আসছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।